ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমাদের আয়োজন তো চলতেছেই এবং আপনারা আমাদের সাথে আছেন বলে আমরা অনেক খুশি। আমাদের খুশি বহিঃপ্রকাশ করতে আমরা ওমর ফারুক কবিতার একটা নতুন আলোচনায় চলে আসছি, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। যেহেতু এটা একটা দীর্ঘ কবিতা, প্রায় 3-4 পৃষ্ঠার কবিতা, প্রায় ধরেন 40-50-60 লাইন বা আরও বেশি হবে, আমি বাক্যটা গুনে নাই, অনেক বেশি হবে স্যার, দীর্ঘ একটা কবিতা। এবং এর মধ্যে যেহেতু ইতিহাসের একটা ছোঁয়া আছে, তাই অনেকগুলো জ্ঞানমূলক, অনেকগুলো এমসিকিউ কিন্তু আমাদের না জানলেই না। তাহলে আসেন আমরা এক একটা জ্ঞানমূলক ধরে দেখি কি ধরনের প্রশ্ন ওমর ফারুক কবিতা থেকে আসতে পারে। দেখেন স্যার, প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে, এক, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? আমাদের মহানবীর মৃত্যুর পরে যে 4জন খলিফার তালিকা প্রথমে দেওয়া হয়, সেই হিসাবে ওমর ফারুক ছিলেন আমাদের দ্বিতীয়তম খলিফা বা সেকেন্ড খলিফা। ক্লিয়ার স্যার? খুবই সহজ প্রশ্ন, সে আলাপে আর না যাই স্যার। 2 নম্বর প্রশ্ন চলে যাব স্যার। খলিফা ওমর কাকে মামুলি সেনায় পরিণত করেছেন? স্যার, খালেদ বিন ওয়ালিদ, উনি ইসলামের একজন সেনাপতি ছিলেন। প্রথমে উনি কাফের ছিলেন এবং একটা যুদ্ধের পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানবীর কাছে, এবং তারপরে উনি ইসলামের সেনাপতি হিসাবে বেশ কিছু যুদ্ধ পরিচালনা করেন। সেই খালেদ বিন ওয়ালিদের একটা অন্যায় আবদার ও আচরণের জন্য খলিফা ওমর ক্ষেপে গিয়ে তাকে সেনাবাহিনীর প্রধান থেকে নামাই দিয়ে স্যার সাধারণ সৈনিকে পরিণত করেন। এইটাতেই কিন্তু তার মধ্যে যে একটা আত্মসম্মান বোধ আছে এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে মেরুদণ্ড শক্ত, তিনি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, তা এটাই তার প্রমাণ। উনি কিন্তু, খালেদ বিন ওয়ালিদ কিন্তু অনেক ক্ষমতাধর, তিনি চাইলে একটা বিদ্রোহ ওমরের বিরুদ্ধে করতে পারতেন, কিন্তু ওমর সাহেব কি করলেন স্যার, সেই সকল আশঙ্কারে ছুঁড়ে ফেলে দিয়ে উনি ওনার যে দায়িত্ব, ওনার যে কর্তব্য, সেই জায়গাতেই স্ট্রং রইলেন। তো সেই হিসাবে প্রশ্নটা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সেটা কি স্যার? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে মামুলি সেনায় পরিণত করেন স্যার? মহানবীর সেনাপতি খালেদ বিন ওয়ালিদকে, খালেদকে সেনাপতি থেকে সেনায় পরিণত করেন স্যার। ক্লিয়ার? এবং মহানবীর না স্যার, খলিফা মহাবীর খালেদকে আর কি, মহান বীর, দেখেন স্যার আমি এই উচ্চারণটা ভুল করছি, মহান বীর, এখানে একটা স্পেস, তো স্পেস থাকলে জিনিসটা সুন্দর দেখা যায় আর কি। তো মহান বীর খালেদকে সেনাপতি থেকে মামুলি সেনায় রূপ পরিণত করেছেন। ওকে, এইবার আমরা সামনের দিকে আগাই। 3 নাম্বার, আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে? আপনারা জানেন নিশ্চয়ই যে আরবে আজান, উচ্চস্বরে আজান প্রতিষ্ঠা শুরু করানো হচ্ছে ওমর ফারুকের মাধ্যমে, এবং আজানের যে লাইনগুলো সেটাও ওমর ফারুক সাহেব স্বপ্নে দেখেন, সেখান থেকে মহানবী শোনেন এবং বেলালকে দিয়ে প্রথমবার আজান দেওয়ানো হয়। তাই আজানের স্মৃতি ওমর ফারুকের স্মৃতিকেই বহন করে, আজানের ধ্বনি ওমর ফারুককেই স্মরণ করায় দেয়। এইবার আমরা 4 নাম্বারে চলে যাব। ইসলামকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি বলেছেন ইসলাম ধর্ম হচ্ছে পরশ মানিক বা পরশ পাথর। এই পরশ পাথর মানে কি স্যার? এটা একটা রূপকথার ক্যারেক্টার, মানে ক্যারেক্টার মানে একটা বস্তু আর কি। বলা হয় যে পরশ পাথর এমন একটা ছোঁয়া লাগলে যে কেউ স্বর্ণ হয়ে যায়। নজরুল ইসলাম বলতেছে, পরশ পাথর কিছু হোক আর না হোক, ইসলাম হচ্ছে পরশ পাথর, যার ছোঁয়ায় মানুষরা বদলায় যায়। বুঝতে পারছি আমরা? এবার আমরা আগাবো 5 নম্বরে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে উটের পিঠে চড়তে আদেশ করেছিলেন? তার ভৃত্যকে, চাকরকে। এই কথা মনে হয় সৃজনশীল পড়লে আপনারা 1000 বার শুনে ফেলছেন, কারণ এইটাই এই কবিতার অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাহিনী, অনেক দীর্ঘ জায়গা খালি এটা নিয়েই ব্যস্ত স্যার। ওকে, এইবার আসেন 6 নম্বরে। জেরুজালেম যাওয়ার পথে ওমরের সঙ্গে কয়টি সবুজ রুটি ছিল স্যার? 2খানা শুকনো সবুজ রুটি ছিল আর 1 মুঠি স্যার খেজুর বা খুরমা ছিল স্যার। ক্লিয়ার? তাহলে সবুজ রুটি কয়টা ছিল স্যার? 2খানা। এই সবুজ রুটি ব্যাপারটা কিরকম, আমি তো আর কখনো আরবে যা খাইতে পারি নাই, বাট এখন তো আধুনিক যুগ, আপনারা ব্লগ ইউটিউবে দেখবেন স্যার, আমি দেখছি একদম মানে বড় একটা সাইজ হয় এবং ইটের চারার মতো শক্ত হয়, মানে কটকট করে স্যার ভাঙলে। ক্লিয়ার? তো এই রুটিটা আবিষ্কারের কারণ কি আরবীয় লোকজন ওদের দাঁত খুব শক্ত এই কারণে? না স্যার, মূল কারণ হচ্ছে আরবের ওয়েদারটা এত হিট, তো স্যার কোনো খাবার ওখানে টিকে থাকে না যদি নর্মাল খাবার হয়, তাই ওটাকে শুকনা করে রাখা হয় যাতে ওইটা অনেকদিন যাবত টোস্ট বিস্কুটের মধ্যে, যাতে অনেকদিন যাবত টিকে থাকে আর কি। ক্লিয়ার স্যার? তো ওই 2খানা শুকনো সবুজ রুটি নিয়ে একজন খলিফা রওনা দিয়েছে একটা সন্ধি করতে। এখানে কিন্তু ওমর ফারুকের বিনয় প্রকাশ পায়। আমরা আগাই স্যার 7 নম্বর প্রশ্নে। জেরুজালেমের পথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়টি মশকে পানি নিয়েছিলেন স্যার? ক্লিয়ার? উনি একটি মশকে পানি নিতেন। যে 2টা রুটি নেয় সে তো আর 10 গ্যালন পানি নিবে না স্যার, কারণ সে তো এরকমই মানুষ, খুবই সাধারণ সিম্পল একটা মানুষ, তাই তিনি একটা মশকেই পানি নিয়ে রওনা দিয়েছিলেন। ওকে, 8 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করব। ওমর ফারুক কবিতায় বিশ্বজয়ী বীরের নাম কি? স্যার, বিশ্বজয়ী বীরের নাম হচ্ছে খালেদ বা খালিদ বিন ওয়ালিদ। সেই বিশ্বজয়ী বীরে আমাদের ওমর ফারুক সাহেব একজন সেনা সৈনিকে পরিণত করছিলেন, সেনাপতির পদ থেকে ডিমিশন দিয়ে বা নামাই দিয়ে। ক্লিয়ার? তো আমরা দেখলাম বিশ্বজয়ী কার নাম বলেছে স্যার? খালিদ বিন ওয়ালিদের কথা বলা হচ্ছে। 9 নাম্বার স্যার, নজরুলের কবিতায় কোন দিকটি লক্ষণীয়? স্যার, নজরুলের কবিতায় কোন দিকটা চোখে পড়ে স্যার, বলতে পারেন? সেটা হচ্ছে ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা। এটা আপনি ম্যাক্সিমাম নজরুলের কবিতা পাবেন।
ইভেন নজরুলের প্রেমের গানগুলো যদি আমরা বাদ দিই, শুধুমাত্র প্রেমের গানগুলো বাদ দিই, তাহলে আমি বলতে পারি প্রায় 90% কবিতার মধ্যেই নজরুল ইসলাম যেন অসহায়ের পক্ষে কথা বলছেন। ওনারা এটা না বললে পেটের ভাত হজম হয় না, চাল রয়ে যায় স্যার, বুঝতে পারছেন? এবং এই কারণে তো আমি ওনারা গুরু গুরু বলি আর কি। দেখেন স্যার, কেন গুরু বলি স্যার? নিজের জন্য লেখা খুব সোজা, প্রেমিকা তোমার ভালোবাসি, এটা সবাই লিখতে পারে স্যার, ক্লিয়ার। কিন্তু অন্যের কষ্ট নিয়ে সবাই লিখতে পারে না, সবাই অন্যের কষ্ট বোঝেও না। আমার গুরু বুঝতেন। এবার দেখেন কি বললেন, সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ভূমিকা লক্ষণীয়। নজরুলের কবিতায় কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি স্যার 10 নাম্বার আলাপে। সেটা কি স্যার? নজরুলের কবিতায় কোন ভাষার শব্দ বিশিষ্টতা দান করে স্যার? নজরুলের কবিতায় এইখানে আমি বলবো একটু স্পেশালি বলতে হবে, নজরুলের কবিতায় আরবি, ফার্সি ও আমি আমার জায়গা থেকে বলতেছি স্যার, জেনে রাখেন, সংস্কৃত। আমি জিনিসটা একটু মুছে দিই, আবার সুন্দর করে লিখি, আরবি, ফার্সি ও স্যার আমার বাজে হাতের লেখা অ্যাভয়েড করেন, বোঝার চেষ্টা করেন, শব্দটা আমার মুখ দিয়ে শুনুন স্যার। সংস্কৃত ভাষা মানে ভারতীয় ভাষার যে মা, যে ভাষাটা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, যেই ভাষা থেকে জন্মাইছে সেই ভাষা, এই 3টা ভাষার শব্দের ব্যবহার কিন্তু একটা বিশিষ্টতা মানে স্পেশালিটি দান করে, ক্লিয়ার। নজরুল শুধু আরবি ফার্সি ভিত্তি লিখতেন না, ওনার লেখায় প্রচুর পরিমাণে স্যার সংস্কৃত শব্দের প্রভাব ছিল, প্রচুর স্যার। ওকে, এবার আমরা আগাই। অবশ্যই আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেনই। 11 নাম্বার, প্রিয়হারা কার কান্নার মতো কি বুকে এসে বিধে স্যার? প্রিয়হারা কান্নার মতো বুকে এসে বিধে আজানের ধ্বনি নজরুলের বুকে। কারণ আজান শুনলে নজরুলের মনে হয় ওমর ফারুক যে নাই, এটাই যেন আজান কান্না করে করে বলতেছে, ওমর ফারুকের কান্নার বিলাপই যেন আজানে পাওয়া যাচ্ছে। তাই উনি মনে করেন যে প্রিয়হারা কার কান্নার মতো আজানের ধ্বনি বুকে এসে বিধে। ওকে স্যার, এইবার আসেন 12 নাম্বার। 12 নাম্বার কি বলা হচ্ছে স্যার, একটু খেয়াল করবেন। তাকদির শুনে কবি কোথায় উঠে বসে স্যার? কবি তাকদির শুনে স্যার চৌকির উপর উঠে বসে স্যার। আসলে ব্যাপারটা এরকম না, কবি তাকদির শুনে স্যার চৌকিতে উঠে বসে স্যার। চৌকিতে মানে স্যার আসলে চৌকি না স্যার, চৌকিতে মানে হচ্ছে স্যার হঠাৎ করে, হ্যাঁ, চকিত নয় না, মানে হঠাৎ করে, হুট করে স্যার, ক্লিয়ার। এখানে চৌকি যেটার উপর আমরা ঘুমাই, ঠিক ওই জিনিসটা বোঝানো হচ্ছে না স্যার, ক্লিয়ার। তো এখানে চৌকির উপর না বলে আপনারা লিখবেন স্যার চৌকিতে উঠে বসে, ক্লিয়ার স্যার। মানে উনি হুট করে উঠে বসে আজান শুনে যে আল্লাহ কি হইলো এটা, ক্লিয়ার। এবং তিনি বাতায়নে মানে বারান্দায় যায় দেখে যে আকাশে কি আমাদের মরুর শশী মানে ওমর ফারুক জেগে উঠছে কিনা। তো এই বাক্যে বলা হচ্ছে তাকবীর শুনে মানে আল্লাহু আকবার শুনে আমাদের কবি সাহেব কিন্তু হুট করে উঠে বসে, মোটেও চৌকির ওপর না স্যার। ওকে, এইবার আমরা একটু আগাই 13 নম্বর আলোচনায়। বাতায়নের চেয়ে কবি কি প্রশ্ন করেন? ওই যে মাত্রই বললাম উঠেছে কি মরুর শশী। দেখেন স্যার, আকাশে কি মরুর শশী উঠছে নাকি স্যার? শশী মানে কি স্যার? শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তো মরুভূমির চাঁদকে স্যার, মরুভূমির চাঁদ বলতে বোঝানো হচ্ছে ওমর ফারুককে, যে মরুভূমির অন্ধকারকে দূর করে আলোকিত করছে। তো উনিকে আবার ফেরত আসছে নাকি এটা দেখতেই উনি বাতায়নে যে তাকায় দেখেন নজরুল ইসলাম। ওকে স্যার, এইবার আমরা আগাবো 14 নাম্বার প্রশ্নে। সেটা কি? মুয়াজ্জিনের কণ্ঠে কার আহ্বান আমরা শুনতে পাই? মুয়াজ্জিনের কণ্ঠে ওমর ফারুকের আহ্বান। কবি বলতেছে ও কি সে কি চকরির গান, নাকি সে তোমারই সে আহ্বান। অর্থাৎ ওমর ফারুক এদিকে চকরি পাখি আজান শুনে কি মনে হচ্ছে পাখি গান গাচ্ছে, নাকি মানে এত নজরুল যেহেতু মুসলিম, আজানের সুর তার কাছে খুব মিষ্টি লাগে তাই সে বললেন পাখি গান গাচ্ছে, নাকি আমার ওমর ফারুক আমাকে ডাকতেছে যে আবার তুমি ফিরে আসো এবং ইসলামের যে ন্যায় বিচার, যে সাম্য একটা ইসলাম ছিল সেটা আবার তুমি প্রতিষ্ঠা করো। ওকে স্যার, এবার দেখেন 15 নম্বরে বলা হচ্ছে ওমর ফারুককে কবি কি বলেছেন? ওমর ফারুক কবি বলেছেন আমিরুল মোমিনিন, এবং একই সাথে কবি বলছেন আখিরি নবীর দক্ষিণ বাহু। এই কথাটার মানে কি স্যার? দক্ষিণ মানে ডান। আমরা বলি না স্যার যে অমুকে তো অমুক নেতার ডান হাত বা হাত, ডান হাত মানে হচ্ছে মেইন হাত আর কি, মেইন কাজ করে। তো উনি আখেরি নবী মানে শেষ নবীর ডান হাত ছিলেন ওমর ফারুক, এই উপাধি দিয়ে কবিতাকে উল্লেখ করলেন। শুধু তাই না স্যার, ওমর ফারুককে উনি শুধুমাত্র আখেরি নবীর দক্ষিণ বাহু বলেই শেষ করেন নাই, বরং উনি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা মূর্ত প্রতীক হিসাবে এই কবিতায় উল্লেখ করছেন। এবার স্যার আমরা একটু আগাবো 16 নম্বরে। খেজুর পাতার প্রাসাদ খসে পড়েছে কিভাবে স্যার? খেজুর পাতার প্রাসাদ খসে পড়েছে আমরা অনেকবার পড়ছি সাইমুম সাইমুম সাইমুম, আরবের বালুঝড়, সাইমুম ঝড়ে স্যার। ওকে, আমরা অনেকগুলো জ্ঞানমূলক এই শব্দটা দেখছি বারবার, মাথায় এটা গেঁথে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এইবার স্যার আমরা চলে যাবো আমাদের 18 নম্বর 17 নম্বর প্রশ্নে। একটু দেখবেন স্যার। দেখেন স্যার, ওমর ফারুক কোথায় যাত্রা করেছিলেন স্যার? ওমর ফারুক জেরুজালেমের কেল্লা দখল করতে, কেল্লা মানে দুর্গ, মানে এক কথায় প্যালেস্টাইনের যে জেরুজালেম, যে গাজা, যে অঞ্চলে এখন গন্ডগোল হচ্ছে, লোকজন হাজার হাজার লোক মারা যাচ্ছে, সেই জায়গা কাফেরদের কাছ থেকে মুসলমানদের দখলে নেওয়ার জন্য ওমর ফারুক জেরুজালেমে রওনা দেন আর কি। 18, সেটা কি?
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কি নামে ডাকা হয়? তাকে ডাকা হয় স্যার আমিরুল মুমিনিন। আমি ওই যে আগের প্রশ্নে বলতেছিলাম যে কবি ওনাকে আমিরুল মুমিনিন বলছে, তারপরে মনে হলো না কবি ওনাকে বলে নাই, ইসলামী ওনাকে আমিরুল মুমিনিন বলছে। কবি ওনাকে বলছে নবীর দক্ষিণ বাহু, কিন্তু আমিরুল মুমিনিন এটা কবির দেওয়া নাম না, এটা ইসলামের মহানবীর দেওয়া নাম বা আমাদের ইসলামের উম্মতদের দেওয়া নাম স্যার। ওকে, এইবার 19 নম্বরে চলে যাব স্যার। সেখানে কি বলা হচ্ছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নগর ভ্রমণে বের হয়ে কি দেখতে পান? দেখতে পান স্যার ক্ষুধার্তুর দুটি, দেখেন স্যার ক্ষুধার্তুর দুটি শিশু মায়ের কাছে কান্না করছে। তার মানে কি ক্ষুধাতুর মানে হচ্ছে স্যার ক্ষুধায় আতুর, যে ক্ষুধায় যন্ত্রণা পাচ্ছে বা ক্ষুধার্তুর দুটা বাচ্চার কান্না দেখতে পায়। ওমর ফারুক শহর ঘুরতে যায় এবং আপনারা বাকি কাহিনী জানেন, এবং সে মায়ের কাছে উনি খাবার পৌঁছে দিয়ে আসে, কারণ তিনি মনে করেন এই বাচ্চা দুটার ক্ষুধার্ত থাকার পেছনে দায় টাকা তার নিজের, কারণ তিনি রাষ্ট্রপ্রধান, কারণ তিনি সরকার। এইবার কবি কি বলতেছে একটু দেখবেন। 20 ওমর ফারুককে পুত্রের নাম কি স্যার? এটা আমরা সবাই জানি, যে পুত্রগুণে পিটায় মেরে ফেলছিলেন মদ খাওয়ার অপরাধে, সেই পুত্রের নাম হচ্ছে আবু শাহামা। স্যার আপনি কিভাবে জানেন? তার কারণ কবিতার মধ্যেই পরের লাইনে বলা, আবু শাহামার গোরে দেখিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমার না, দেখিতে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। অর্থাৎ আমি তোমার ছেলের গোরে, তোমার ছেলের কবরে যাই, আবু শাহামার কবরে যাই, কিন্তু সেখানে যে আমি কায়দা ফিরে আসি কি তোমারে, হে ওমর আমি তোমারে মনে করে আমি কায়দা ফিরে আসি, তোমার ছেলেরা মনে করে না। তার কারণ তোমার ছেলের মৃত্যুর পিছনে তোমার যে ন্যায়পরায়ণতার প্রমাণ পাওয়া যায় সেটাই আমার চোখে পানি আনে। তোমার ছেলের মৃত্যু হয়তো আমাকে অতটা ভাবায় না, যতটা ভাবায় তুমি কতটা শক্ত পাষাণ নেতা এবং কত পাষাণ বাবা হইলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় নিজের ছেলেরাই মেরে ফেলতে পারো। ক্লিয়ার? ওই লাইন থেকে আমরা পাই যে এই ছেলের নাম হচ্ছে আবু শাহামা। জ্ঞানমূলকগুলো ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আর কথা না বাড়ায় ওই দেখেন স্যার উকি মারতেছে, যে তার কাছে চলে যাব অনুধাবনের প্রশ্নে। আপনারা জ্ঞানমূলকগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, কারণ ওমর ফারুক কিন্তু এমসিকিউ এবং জ্ঞানমূলক জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো কথা আর বাড়াবো না, অনুধাবনে চলে যাব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।